সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিল বিএনপি। 30 ডিসেম্বর কেন সরকারের শেষ দিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ষড়যন্ত্র করে লাভ হবে না, ঐক্য অনেক সুদৃঢ় বললেন সেনাপ্রধান। আন্দোলনের হুমকি দিলেন হেফাজত। পররাষ্ট্রমন্ত্রী হত্যাকে বৈধতা দিচ্ছেন বললেন রুহুল কবির রিজভী। সবশেষে দেখবেন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই। হ্যালো ভিউয়ার্স, পুরো নিউজটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিল বিএনপি। একাদশ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন 30 ডিসেম্বর সারা দেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। দুপুরে গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী 30 ডিসেম্বর সেই কলঙ্কময় কালো দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। দেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গে স্মরণ করে। 2018 সালে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী 30 ডিসেম্বর দেশের জেলা ও মহানগর পর্যায়ে বেলা 11টায় বিক্ষোভ সমাবেশ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে প্রেস ক্লাবের সামনে বেলা 11টায় সমাবেশ করবে। গত 19 ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেকে উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সভায় সীমান্ত হত্যা বন্ধ ও পৌরসভার অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারা ও নির্বাচন কমিশনের ব্যর্থতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। গত 17 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার ভার্চুয়াল বৈঠকে যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বিস্তারিতভাবে জনগণের কাছে প্রকাশ না করায় স্থায়ী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিএনপির মহাসচিব। ভ্রান্ত নীতি ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কারণে বাংলাদেশ একটি শিক্ষা প্রতিবন্ধী জাতি হিসেবে পরিণতি হতে চলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক সূচকে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম এবং দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকে হতাশা এবং সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়। এদিকে ষড়যন্ত্র করে লাভ হবে না, ঐক্য অনেক সুদৃঢ় মন্তব্য সেনাপ্রধানের। সেনাবাহিনীর ঐক্য ভাঙতে দেশ ও বিদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, অতীতের যে কোনো সময়ের চাইতে সেনাবাহিনীর ঐক্য বেশি সুদৃঢ়, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশ ও বিদেশের মাটিতে সেনাবাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। সেনাবাহিনী সুনাম ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, কুচক্রী মহলে বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদের তো প্রোপাগান্ডা ও রিউমার ছড়ে বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। আমি সবাইকে সব ধরনের প্রোপাগান্ডা, রিউমার, অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। 2017 সালে সরকার ঘোষিত ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে 23টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্র ডেন্টাল করে যাত্রা শুরু হয়। আজ ঢাকা সেনানিবাসে এর পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এদিকে আন্দোলনের হুমকি হেফাজতের। ভাস্কর্য ইস্যুতে আলেমদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দেশের শীর্ষ আলেমদের উদ্দেশ্যে কটূক্তিমূলক বক্তব্য ও আচরণ বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে সব ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সোমবার হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করিম কাশেমি স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে দেশের শীর্ষ ওলামা মাশায়েখরা বলেন, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ দেশের জননন্দিত আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় হেফাজতে ইসলাম ও আলেম সমাজ প্রতিবাদী আন্দোলনে নামতে বাধ্য হবে। বিবৃতিতে সই করেছেন আল্লামা মহিবুল
হাবিবুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হত্যাকে বৈধতা দিচ্ছেন, বলেন রুহুল কবির রিজভী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন তিনি বলেছেন সীমান্তে হত্যাকে বৈধতা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে যেমন গণতন্ত্র বিপন্ন হয়, তেমনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়। নতজানু সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকে না, সার্বভৌমত্ব থাকে না। কিছুদিন পর পর বাংলাদেশ সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করছে, কিন্তু সরকার তার নতজানু নীতির কারণে একটা কড়া প্রতিবাদও করতে পারে না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ সীমান্ত নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, আমরা এমন একটি সরকারের অধীনে আমরা বসবাস করছি, দেশের জনগণ বসবাস করছে। আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে তারা। দেশের মানুষের মান সম্মান সম্ভ্রম বলে আর কিছু নেই। এই দুর্যোগময় পরিস্থিতিতে আজকে আমাদের নিপতিত হতে হয়েছে। তিনি বলেন, যারা সরকারের বিরোধিতা করে, সমালোচনা করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কারাগারে নিয়ে যায়, না হয় গুম করে, না হলে বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়। এদিকে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে হবে। বেলা 11টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডিয়াম সভা শেষে দুপুরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যম কর্মীদের ব্রিফিং এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি চায় নির্বাচন কমিশন যেন প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক করতে পারে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেন নির্বাচন কমিশন প্রভাব ও হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করতে পারে। জাতীয় পার্টি কারো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। বাবলু আরো বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ধানমন্ডি এলাকায় উপনির্বাচনে মাত্র 2% ভোট পড়েছে এবং ডেমরা এলাকায় ভোট পড়েছে শতকরা 10%। অথচ আওয়ামী লীগ ও বিএনপি দাবি করে তাদের কারো 35 আবার কারো 40% ভোট পড়েছে। এতে প্রমাণ হয় নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। জাতীয় পার্টির মহাসচিব বলেন, মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। হাসপাতালে সিট নেই, চিকিৎসা নেই। এখন মানুষ বাঁচানোই সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। 3 কোটি ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। তা 3 কোটি মানুষ পাবে নাকি 1.5 কোটি মানুষ 2টি করে ডোজ পাবে তা পরিষ্কার নয়। আমরাই দাবি করেছি দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন দিতে হবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে খুন, ধর্ষণ, সন্ত্রাস বন্ধ হচ্ছে না। ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন হয়েছে, কিন্তু ধর্ষণ বন্ধ হচ্ছে না। অথচ পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ অ্যাসিড সন্ত্রাস বন্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন কার্যকর করে অ্যাসিড সন্ত্রাস নির্মূল করেছিলেন। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছিলেন। তাই দেশের মানুষ পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসন ফিরে পেতে চায়। জাতীয় পার্টি আগামী নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ভোট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে। এদিকে ভারতের আন্দোলনরত দরিদ্র কৃষকদের জন্য 2000 কম্বল পাঠানোর আশা ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ভারতে অনুমতি পেলে এ কম্বল পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে শীতের প্রভাব বাড়ছে। তাপমাত্রা কোনো কোনো স্থানে 60 ডিগ্রি সেলসিয়াস নেমেছে। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা যেন অসহায় শীতার্ত জনগণকে সহযোগিতা করেন। আমাদের কম্বলগুলো বড় করে তৈরি করা হয়েছে। একটা কম্বলে পরিবারে কয়েকজন থাকতে পারবে। এসব কম্বল আবার তৈরি করেছেন গরিব মানুষরাই। গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র এবং 2-1 ব্যবসায়ী এসব কম্বল দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করেছেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লী সহ উত্তরবঙ্গে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। ভারতের শৈত্যপ্রবাহের প্রসঙ্গে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ভারতের শৈত্যপ্রবাহে 37 জন কৃষক মারা গেছেন। ভারত সরকার আমাদের অনুমোদন দিলে ভারতের কৃষকদের জন্য আমরা 2000 কম্বল পাঠাতাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তার দেশের জনগণকে অবহেলা করছেন। আমাদের সারা পৃথিবীর বিষয়টা স্মরণ রাখতে হবে। তারপরও আমাদের দেশ ও মানুষ প্রথম বিবেচ্য বিষয়। তাই দেশের দরিদ্র মানুষের সহযোগিতার জন্য
জন্য সবার সহযোগিতা কামনা করছি। সবাই মিলে এই দুর্দশা অতিক্রম করতে হবে। হ্যালো ভিউয়ার্স, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে সর্বশেষ খবর পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।